নমস্কার, নিউজ দেওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভোক্তা অধিকার সংরক্ষণ, সড়ক সুরক্ষা এবং নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মেগা কর্মসূচির উদ্যোগ নিল খাদ্য এবং পরিবহন দফতর। এক্ষেত্রে জানুয়ারির 11, 18 এবং 27 তারিখ অনুষ্ঠিত হবে 8টি জেলার কুইজ প্রতিযোগিতা। ফেব্রুয়ারির 8 তারিখ হবে মেগা কুইজ প্রতিযোগিতা। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভোক্তা অধিকার সংরক্ষণের ক্ষেত্রে জাগো গ্রাহক জাগো, সড়ক সুরক্ষা এবং নেশার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে কলেজ পর্যায়ে বৃহত্তর কর্মসূচির উদ্যোগ নিল খাদ্য এবং পরিবহন দফতর। এক্ষেত্রে সিপাহী জেলা, গোমতী এবং দক্ষিণ জেলার কলেজগুলির ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11 জানুয়ারি। 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলার কলেজগুলোর কুইজ প্রতিযোগিতা। 27 জানুয়ারি হবে পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার কুইজ প্রতিযোগিতা। শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 11 তারিখ সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা মিলিয়ে। নেক্সট ডেট আমরা করব 18 তারিখ কুমারঘাটে, ধলাই ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট মিলিয়ে। সেখানকার যে কলেজগুলো আছে সমস্ত কলেজ কুমারঘাটে 18 তারিখ সেই কম্পিটিশন হবে এবং 27 তারিখ জানুয়ারি মাসে আগরতলাতে পশ্চিম জেলা এবং খোয়াই জেলা, এই দুটো জেলা মিলিয়ে যে কলেজগুলো রয়েছে তাদেরকে নিয়ে কুইজ কম্পিটিশন হবে। কর্মসূচির শেষ পর্যায়ে 8 ফেব্রুয়ারি আগরতলায় হবে মেগা কুইজ প্রতিযোগিতা, হবে মেগা র্যালিও, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 11 তারিখ গোমতীতে মানে উদয়পুরে, সাউথ জেলা, গোমতী জেলা, সিপাহী জেলা মিলিয়ে। 18 তারিখ হচ্ছে কুমারঘাটে, আমাদের ধলাই জেলা, ঊনকোটি জেলা, উত্তর জেলা মিলিয়ে সেখানকার সব কলেজগুলোকে নিয়ে। এবং 27 জানুয়ারি আমাদের আগরতলাতে হবে, খোয়াই জেলা এবং পশ্চিম জেলা মিলিয়ে আগরতলাতে। সেখান থেকে যারা বিজয়ীরা হবেন তারা ফেব্রুয়ারি মাসে 8 তারিখে আগরতলাতে সেন্ট্রাল কম্পিটিশন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে মেইন ফাইনাল আমরা বলবো কম্পিটিশন হবে এবং সারা রাজ্য থেকে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে 9টা গ্রুপ 8 তারিখ আগরতলাতে ফাইনাল কুইজ কম্পিটিশন, মেগা কুইজ কম্পিটিশন সেখানে অনুষ্ঠিত হবে। আমরা তাতে অ্যাট্রাকটিভ লুক্রেটিভ প্রাইজ দেব, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব, টিভি, স্মার্টফোন, স্মার্ট টিভি, এই ধরনের জিনিস আমরা তাদেরকে টু এনকারেজ দেম ফার্দার, এই জিনিসগুলো আমরা তাদেরকে প্রদান করব। রাজ্যে প্রতি বছর গড়ে প্রায় 750টি দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান হল 250। এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতে নেওয়া হয়েছে সচেতনতা বৃদ্ধির মেগা কর্মসূচি। এছাড়া নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বিশেষ করে কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। খাদ্য এবং পরিবহন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মেগা এই কর্মসূচিতে অংশ নেবে উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্য পুলিশ দপ্তর। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহর লোক সংস্কৃতি সংসদ এবং কৈলাসহর পৌর পরিষদের যৌথ উদ্যোগে শনিবার 2 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বাউল উৎসবের সূচনা করলেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কৈলাসহর আইটিআই কলেজ মাঠে আয়োজিত রাজ্যভিত্তিক বাউল উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 40 জন বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করবেন। আধুনিকতার ছোঁয়ায় নিজেদেরকে সামিল করার ফলে কিছু কিছু অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করেছে, তাই সমাজের অগ্রগতির লক্ষ্যে ও বাংলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আধুনিকতার সঙ্গে আমাদের প্রাচীন সংস্কৃতি ও কৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হবে, তাই বাংলার মাটির গান ও প্রাণের গান হিসেবে লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে এই মাটির গান, প্রাণের গান, এই বাংলা লোক সংস্কৃতিকে আমরা বাঁচিয়ে রাখবো। ডিজে অনেক চলছে, ডিজে অনেক হয়েছে, আমরা আধুনিকতার ছোঁয়ায় আমরা নিজেদেরকে সামিল করছি। আমি বারবার এখানে কৈলাসহরে অনেক অনুষ্ঠানে আমরা বলি
রাজ্যে যেখানে শিক্ষিত বেকারের সংখ্যা লক্ষাধিক সেই ক্ষেত্রে পুনঃনিযুক্তি নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ওপর। আর এই ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বজনবিদিত মন্ত্রী রতনলাল নাথ। নিজের স্বার্থ চরিতার্থ করতে কৃষি দপ্তরে একের পর এক পুনঃনিযুক্তি দিয়ে যাচ্ছেন দপ্তরের মন্ত্রী বলে অভিযোগ দপ্তরেরই কর্মী আধিকারিকদের। রাজ্যে যেখানে রয়েছেন লক্ষাধিক শিক্ষিত বেকার, শুধু তাই নয়, দিনের পর দিন বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে বেকারদের, সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরে পুনঃনিযুক্তি নিয়ে বরাবরই আঙুল উঠছে রাজ্য সরকারের ভূমিকার ওপর। আর এক্ষেত্রেও তালিকার প্রথমে রয়েছে রাজ্যের স্বনামধন্য মন্ত্রী রতনলাল নাথের কৃষি দপ্তরের নাম। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের নাম পরিবর্তন করে কৃষি ও পুনঃনিযুক্তি দপ্তর করা হোক বলে দাবি করছেন দপ্তরের একাংশ কর্মী আধিকারিক। যে পরিমাণে পুনঃনিযুক্তির হিড়িক পড়েছে তাতে এই দাবি করা স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলও। তবে যাদের পুনঃনিযুক্তির মধ্য দিয়ে দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নিজের আখের গোছানো সম্ভব বলে মনে করেন তাদেরকেই বারবার দেওয়া হচ্ছে পুনঃনিযুক্তির অভিযোগ কিন্তু এমনটাই। পুনঃনিযুক্তির প্রধান ঠিকানা হলো কৃষি দপ্তরের নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্র। উদ্যান উন্নয়নের বদলে ওই স্থান হয়ে উঠেছে প্রাক্তনদের আসরের ঠিকানা। দপ্তরের আধিকারিক রাজীব ঘোষ অবসরে গেছেন 1 বছর হলো, কিন্তু আবার 6 মাসের জন্য পুনঃনিযুক্তি পেয়ে ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন, যার কারণে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে দপ্তর জুড়ে। আর এক্ষেত্রে সৌজন্যে রয়েছেন স্বয়ং কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজীব ঘোষ, সুজিত দাসরা দীর্ঘ 3 বছর ক্ষমতায় থেকে কাছে এসেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের। এই সুবাদেই আবারও দেওয়া হচ্ছে পুনঃনিযুক্তি প্রাপ্তদের কলকাতায় ফ্ল্যাট, আগরতলায় কোটি টাকার বাড়ি, কোটি টাকা ব্যয়ে সন্তান সন্ততিদের উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়গুলি নিয়ে ভিজিলেন্স তদন্ত চাইছেন দপ্তরের নিষ্ঠাবান কর্মীরা। পুনঃনিযুক্তি দেওয়ার ক্ষেত্রে মাপকাঠির তোয়াক্কা করছে না মন্ত্রী রতনলাল নাথের কৃষি দপ্তর। কোনো পুনঃনিযুক্তি দিতে গেলে ওই ব্যক্তিকে তার যে পদ থেকে অবসর গেছে ওই পদে পুনঃনিযুক্তি দিতে হয়, কিন্তু কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে যারা অবসরে যাচ্ছেন ওনারা সহকারী অধিকর্তা বা উপ অধিকর্তা পদে অ্যাডহক প্রমোশন পেয়ে চাকুরি করে অবসরে যাচ্ছেন, কিন্তু ওনারা পেনশন বা অন্যান্য যাবতীয় কিছু পাবেন ওনার আগে পদ অনুযায়ী। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন দপ্তরের অন্যান্য কর্মী আধিকারিকেরা। যেমন একজন উপ অধিকর্তা আগে সহকারী অধিকর্তা ছিলেন, অ্যাডহক প্রমোশন পেলেও উনি পেনশন সহ অন্যান্য যাবতীয় বিষয় পাবেন সহ অধিকর্তার স্তরে, যা নিয়ে উঠছে প্রশ্ন। সার্বিক পরিস্থিতিতে খোদ মন্ত্রী রতনলাল নাথের বদান্যতায় দুর্নীতির আখড়া হয়ে উঠেছে কৃষি দপ্তর বলে অভিযোগ সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সন্ত্রাসবাদ সমস্যা মাথাচাড়া দিচ্ছে, আঘাত করতে হবে মূল জায়গায়। এক্ষেত্রে সীমান্ত সুরক্ষার বিষয়ে নিতে হবে পদক্ষেপ। রাজ্যে জঙ্গি আনাগোনার বিক্ষিপ্ত ঘটনার প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি রাজ্যের কাঞ্চনপুর এবং ধলাই জেলা সীমান্তবর্তী এলাকাগুলিতে জঙ্গি আনাগোনার বিষয়গুলি তুলে ধরা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের আরক্ষা প্রশাসনও। তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ, আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য ওটা বলতাম, এবং সেখানে তাদের স্বাধীনতা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের 17তম প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার কংগ্রেস ভবনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে রাজ্যের কংগ্রেস নেতৃত্বরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার 1988 সাল থেকে 1992 সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে সংসদের রাজ্যসভার সদস্যও ছিলেন। তিনি একজন জনদরদী নেতা হিসেবে রাজ্যের উন্নতি ও সম্প্রীতির জন্য আজীবন কাজ করে গেছেন। প্রশাসনিক কাজ থেকে শুরু করে রাজ্যবাসীর প্রতি তাঁর দায়িত্ব ছিল অপরিসীম। রাজ্যের কর্মচারীদের জন্য এবং একটা বড় অংশের বয়সোত্তীর্ণ বেকারদের সরকারি চাকুরিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে অভিমত ব্যক্ত করেন রাজ্য কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। তিনি আরও জানান, রাজ্যের দরিদ্র শ্রেণীর মানুষের কাছে প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর দাস হিসেবে পরিচিত ছিলেন। এই রাজ্যের প্রতিটা গরিব অংশের মানুষের কাছে উনি ছিলেন সুধীরদা হিসাবে খ্যাত। আজকে ওনার এই মৃত্যুদিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে
রাজ্যের সমস্ত অংশের মানুষের তাদের যে অনুপ্রেরণার স্রোত প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে আমরা এই জাতীয় কংগ্রেসের নেতা রূপে ওনার প্রাসঙ্গিকতা তুলে ধরে ওনার দিশায় আমরা পরিচালিত হওয়ার অঙ্গীকারবদ্ধ হচ্ছি। রাজ্য কংগ্রেসের একজন নেতা হিসেবে তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজ্যের সকল অংশের মানুষের পক্ষ থেকে এবং রাজ্য কংগ্রেস দলের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 12টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাউন্ড বক্স বাজেয়াপ্ত করেছে এনসিসি থানার পুলিশ। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাত 10টার পর কোনো ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন সাউন্ড বক্স বাজানোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অংশের মানুষ সেই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এই অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার অধীন আগরতলা মেডিকেল কলেজের হোস্টেল, চানমারি এলাকার পরিতোষ দাসের বাড়ি এবং বরজলা এলাকা থেকে মোট 12টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাউন্ড বক্সের সেট বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ব্যাপারে 3 জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে এনসিসি থানার পক্ষ থেকে জানানো হয়েছে। এই ব্যাপারে এনসিসি থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছে। এনসিসি থানা এলাকার বিভিন্ন এলাকাতে রাত্রিকালীন বিয়ন্ড লিমিট টাইম 10টার পরে মাইক অনবরত লাউড স্পিকার হচ্ছিল, নয়েজ পলিউশন হচ্ছিল। সেই অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে আমরা রেড করে 3টি জায়গা থেকে আমরা বিভিন্ন বক্স, সাউন্ড সিস্টেম। পণ্যবাহী গাড়িতে করে 22 জন শ্রমিক শনিবার উদয়পুর মহকুমার গঙ্গাছড়া থেকে জামজুরি বাজার যাওয়ার পথে অতিরিক্ত যাত্রী বাহনের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে একসঙ্গে আহত হয়েছেন 17 জন শ্রমিক। এলাকাবাসী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় আহতদের বহুতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে খবর। পণ্যবাহী গাড়িতে অতিরিক্ত যাত্রী বহনের ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা অন্যান্য শ্রমিকরা। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনা কোন জায়গায় হয়েছে? অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছে? আপনারা গাড়িতে কতজন ছিলেন? গাড়ি আধাটা প্রায় গনছি না, আপনার 20-25 জন। তারা কি বেশি ব্যথা পাইছে? তারা তো বেশি ব্যথা হয়েছে। তারা এখন কই? এখন কই তারা? তারা এখন কই আছে? ওই ওখানে আমাদের হসপিটালে গেছে। কে নিছে? পেটের তাগিদে শ্রমিকদের প্রতিনিয়ত মালবাহী গাড়িতে করে কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু এইভাবে মালগাড়িতে করে ঝাঁকে ঝাঁকে শ্রমিকদের বেআইনিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করলেও পুলিশের নীরব ভূমিকায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চুপি সরেই চলে গেলেন 60-70-এর দশকে মঞ্চ মাতানো জনপ্রিয় সঙ্গীত শিল্পী দময়ন্ত দেববর্মা। রাজ্যের সংস্কৃতির জগৎ থেকে খসে পড়ল আরও একটি নক্ষত্র। বিজয় কুমার চৌমনি সংলগ্ন নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 77। গত কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণ ছাড়াও ডায়াবেটিস এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। হেমন্ত কণ্ঠী, শচীন কণ্ঠী হিসেবে 60-70-এর দশকে অত্যন্ত জনপ্রিয় ছিলেন রাজ্যের গুণী শিল্পী দময়ন্ত দেববর্মা। শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানেও ভরে থাকত তাঁর অনুষ্ঠানের ডালি। আগরতলা সহ রাজ্যের অন্যান্য স্থানে শারদ সম্মেলনের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন তিনি। সঙ্গীতের স্বর্ণযুগের পৃষ্ঠপোষক দময়ন্ত দেববর্মার প্রয়াণে সমাপ্ত হল রাজ্যের সংস্কৃতি জগতের একটি স্বর্ণালী অধ্যায়। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সহ মোট 4 দফা দাবির ভিত্তিতে শনিবার আগরতলা প্যারাডাইসে চৌমুহনীতে 3 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। রাজ্য স্বাস্থ্য ও পূর্ত দফতরে এবং শিক্ষা দফতরের বিভিন্ন প্রকল্পে স্থায়ী পদ পূরণ না করে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন বলে অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। 1. অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। 2. নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন।
3. 2018 সালে 30শে জুলাইয়ের স্কিম বাতিল সহ অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন 10 লক্ষ টাকা অনুদান দেওয়া এই 4 দফা দাবির সমর্থনে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের গণ অবস্থান বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। এই গণ অবস্থানের মূল দাবি হলো সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে। 30শে জুলাই 2018 রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন 60,000 টাকা, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। রাজ্য সরকার রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী ও তাদের পরিবার পরিজনদের স্বার্থে নিয়মিতকরণের জন্য নতুন স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদের নিয়মিতকরণের ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। অনিয়মিত কর্মচারীদের দাবি পূরণ না হলে তাদের জীবন জীবিকার স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন। এই নিয়ে আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা পথে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন। না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল দৃষ্টিতে তাদের অধিকারের মর্যাদা দিয়ে দাবি পূরণে সচেষ্ট হবেন বলেও আশা ব্যক্ত করেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো ওনার খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। ভুল বদল করে শেষ পর্যন্ত টেট পেপার 1 পরীক্ষার তারিখ পরিবর্তন করল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরপিটি। আগামী 20 এপ্রিল টেট পেপার 1 পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল টিআরপিটি, কিন্তু আগামী 20 এপ্রিল গড়িয়া পুজো উপলক্ষে ছুটির দিন থাকায় এই পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে। শেষ পর্যন্ত আগামী 20 এপ্রিলে টেট পেপার 1 পরীক্ষা মে মাসের 4 তারিখ অনুষ্ঠিত হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জানিয়েছে টিআরপিটি। শুক্রবার সন্ধ্যায় বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা বিনোদিনী চা বাগান সংলগ্ন এলাকা থেকে পেছনে নম্বরবিহীন গাড়ি থেকে প্রচুর পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত চোরাই কাঠের প্রকৃত মালিক বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া গ্রামের মৃত সুদীপ সরকারের ছেলে রুবেল সরকার বলে স্থানীয় সূত্রের খবর। পুলিশের প্রশ্নের জবাবে গাড়ির চালক জানায় চোরাই কাঠ চালানোর জন্যই এই গাড়িটি ব্যবহার করা হয়। কাঠের মালিকের অনুমতি ক্রমেই সে ফটিক ছড়া বাইপাস হয়ে কালীবাজার এলাকায় মালিকের দোকানে নিয়ে যাচ্ছিল এই চোরাই কাঠগুলো। কোন জায়গা থেকে, কোন দিক থেকে গিয়ে আনছো কাঠটিরে? আমার কাছে বাইপাস রেন থেকে আগে এইদিকে ইয়ে আছে, এইদিকে থেকে আমি লইছি। বাইপাস বলতে কোন বাইপাস? ওই তো ফটিক ছড়া বাইপাসটা। কই নিয়ে যাওয়ার কথা কইছে কাঠগুলা? তো তাই না দোকানে আইব। কোন জায়গাতে দোকান? দোকান হচ্ছে কালীবাজার। তোমার গাড়ির নাম্বার নাই কেন পেছনে? পেছন নাম্বারটা তো পড়ে গেছে, কিন্তু সাইডের নাম্বার আছে। কবে পড়ছে?
এটা পড়ছে কালকে লাগাইছো না করে? কালকে লাগাইছি না, এমনি তো 7 দিন ধরে তো আমি এটা চালাই না। চোরাই কাঠ উদ্ধারের পর রুবেল সরকার দাবি করেন তার নাকি বন বিভাগের সঙ্গে কোনো গোপন আঘাত রয়েছে এবং সেই সুবাদে বহু অবৈধ ও জাল নথিপত্র দেখিয়ে চোরাই কাঠগুলোকে বন বিভাগের কাঠ বলে দাবি করেন, কিন্তু বন বিভাগের কোনো ধরনের অনুমতিপত্র দেখাতে পারেননি তিনি। স্থানীয় সূত্রে জানা যায় বামুটিয়া মণ্ডলের কোনো এক নেতার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার সুবাদে এইভাবেই অবৈধভাবে দিনের পর দিন চোরাই কাঠের ব্যবসা চালিয়ে যাচ্ছেন রুবেল সরকার। প্রসঙ্গক্রমে বলা যায়, মোহনপুর মহকুমা এলাকায় প্রচুর অবৈধ সমিল এবং চোরা কারবারিদের রমরমা ব্যবসা রয়েছে জানা সত্ত্বেও বন বিভাগ কুম্ভকর্ণের নিদ্রায় মগ্ন থাকার ভান করে কেন নীরব ভূমিকা পালন করছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। IOCL প্রকল্পের জন্য বরাদ্দ করা খাস জমি হিসেবে শেখেরকোট চা বাগান এলাকায় প্রশাসনের তরফে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে শনিবার। শেখেরকোট রেল স্টেশন সংলগ্ন IOCL এর জ্বালানি তেল মজুদ প্রকল্পের জন্য চৌড়া রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার উদ্দেশ্যে এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান মালিকদের 2024-এর 20 ডিসেম্বর নোটিশ জারি করে 7 দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা দোকান পাট বা সিন্ডিকেট করার জন্য সরকার থেকে আমাদের একটা নোটিশ জারি করছে, যাতে আমরা 27 তারিখের ভিতরে এতে উচ্ছেদ, কিন্তু আমরা এটা করি নাই। তখন আমরা যে এই যে ক্ষতিপূরণ হইব এই পয়সা যতক্ষণ পর্যন্ত আমরা না পাই। আগরতলা সাবরুম পথে দুপুরে ট্রেন বাতিল করলো উত্তর পূর্ব সীমান্ত রেল। জানুয়ারি 13 তারিখ পর্যন্ত আগরতলা সাবরুম রুটে বন্ধ থাকবে দুপুরের ট্রেন বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আগরতলা স্টেশন থেকে দুপুর 1:40 ট্রেনটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে NF রেলওয়ে কর্তৃপক্ষ। জরুরি মেরামতের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম জল বিদ্যুৎ বাঁধ নির্মাণের বিষয়ে এবার কূটনৈতিক পর্যায়ে চীনকে লিখিত উদ্বেগ জানালো ভারত। এই বাঁধ নির্মাণে উত্তর পূর্বে ব্যাহত হবে নদীর প্রবাহ। চীনকে জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রক, যথাযথ আলোচনা এবং স্বচ্ছতা ছাড়া বাঁধ নির্মাণ সহ্য করা হবে না বলেও জানিয়েছে ভারত। ইয়ারলুং সাংপো অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের বিষয়ে চীনের ঘোষণার বিষয়ে গুরুতর আপত্তি জানিয়েছে ভারত। যথাযথ পরামর্শ এবং স্বচ্ছতা ছাড়া বাঁধ নির্মাণ সহ্য করা হবে না। আমরা বিশেষজ্ঞ স্তরে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। নদীর জল ব্যবহার অধিকার চুক্তি সহ একটি নিম্ন নদী প্রধান রাষ্ট্র হিসেবে আমরা এই বিষয়টির উপর নজর রাখব এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। চীনের প্রস্তাবিত বাঁধের ফলে ব্যাহত হবে উত্তর পূর্বাঞ্চলের নদীর প্রবাহ। ব্রহ্মপুত্র বিষয়ে চীন কর্তৃক গৃহীত যে কোনো একতরফা পদক্ষেপের সুদূর প্রসারী পরিণতি হতে পারে এবং চীনকে অবশ্যই স্বচ্ছতার নীতি অনুসরণ করতে হবে এবং নিম্ন ধারার দেশগুলির সাথে পরামর্শ করতে হবে বলে জানিয়েছে ভারত। We have seen the information released by Xinhua on 25th December 2024 regarding a hydropower project on the Yarlung Sangpo River in the Tibet Autonomous Region of China. As a lower riparian state with established user rights to the waters of the river, we have consistently expressed through expert level as well as diplomatic channels our views and concerns to the Chinese side over mega projects on rivers in their territory. These have been reiterated along with the need for transparency and consultation with downstream countries following the latest report. The Chinese side has been urged to ensure that the interests of downstream states of the Brahmaputra are not harmed by activities in upstream areas. We will continue to monitor and take necessary measures to protect our interests. ভারতের অরুণাচল প্রদেশ থেকে মাত্র 22 কিলোমিটার দূরে তিব্বতের ব্রহ্মপুত্রের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন।
$1 ট্রিলিয়ন বা $137 বিলিয়ন ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই বাঁধ। ব্রহ্মপুত্রের জল নিয়ন্ত্রণে চীনের অব্যাহত প্রচেষ্টা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের কাছে। এই বিশাল জল বিদ্যুৎ বাঁধ শুধুমাত্র পরিবেশগত উদ্বেগই বাড়াবে না, বরং গুরুতর কৌশলগত ঝুঁকিরও সূচনা করবে বলে উদ্বেগে প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। প্রস্তাবিত বাঁধের স্থানটি হিমালয় অঞ্চলের একটি বিশাল ঘাটে অবস্থিত, যেখানে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশ এবং অবশেষে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। প্রস্তাবিত বাঁধের স্থানটি একটি ট্যাকটনিক প্লেটের সীমানায় অবস্থিত, যা ভূমিকম্প প্রবণ এলাকা বলেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রস্তাবিত এই বাঁধ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং বাংলাদেশ চরম জল প্রবাহ এবং বন্যার সূত্রপাত ঘটাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শ্রমজীবীদের দৈনিক রোজগারের দিক থেকে দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ত্রিপুরা। রাজ্যে 2024 সালে অকৃষি ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার ছিল 311 টাকা 11 পয়সা, যা উত্তর পূর্বাঞ্চলের অনেক রাজ্য থেকে কম বলে সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ত্রিপুরায় দৈনিক কায়িক শ্রমের বিনিময়ে যে মজুরি আসছে তা দেশের মধ্যে নিম্নগামী। কি নির্মাণ শিল্প, কি অকৃষি ক্ষেত্র, সবেতে রোজগারের দিক থেকে দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। এমনকি উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও তুলনামূলক বেশি মজুরি মিলছে শ্রমিকদের। সম্প্রতি প্রকাশিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে রোজগারের দিক থেকে রাজ্যের শ্রমজীবী মানুষের অনেকটাই পিছিয়ে পড়ার বিষয়টি। সর্বশেষ 2024 সালে অকৃষি ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার ছিল 311 টাকা 11 পয়সা, যা দেশের সর্বোচ্চ আয়ের রাজ্যের তুলনায় 428 টাকা কম। অন্যদিকে নির্মাণ ক্ষেত্রেও রাজ্যে একজন পুরুষ শ্রমিকের দৈনিক গড় রোজগার 322 টাকা 20 পয়সা। মজুরির দিক থেকে দেশের শীর্ষে থাকা কেরলের একজন নির্মাণ শ্রমিকের দৈনিক রোজগার 893 বলে রিপোর্টে উল্লেখ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারত সরকারের লেবার ব্যুরো, লেবার জার্নাল প্রভৃতি সূত্রের উল্লেখ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, মাসিক গড় মজুরি বিশ্লেষণ করে বাৎসরিক গড় মজুরি বের করা হয়েছে। আরবিআই প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে নির্মাণ শিল্পে পুরুষ শ্রমিকদের গড় মজুরি কেরলের ছিল 893 টাকা 60 পয়সা, জম্মু ও কাশ্মীরে 552 টাকা 90 পয়সা, হিমাচল প্রদেশে 526 টাকা 60 পয়সা, অন্ধ্রপ্রদেশে গড় ছিল 524 টাকা 50 পয়সা, আসামে 398 টাকা 40 পয়সা, মেঘালয়ে 388 টাকা 20 পয়সা, মণিপুরে 350 টাকা এবং নাগাল্যান্ড 322 টাকা 20 পয়সা। 2023 সালে নির্মাণ শ্রমিকদের গড় মজুরির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকেই পিছিয়ে ছিল ত্রিপুরা। ওই বছরেও ন্যূনতম মজুরি ত্রিপুরায় ছিল 286 টাকা 10 পয়সা, যেখানে মেঘালয়ে ছিল 372 টাকা 20 পয়সা, মণিপুরে 350 টাকা, আসামে 368 টাকা 90 পয়সা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2 দিনে 26 উইকেটের পতন, অর্থাৎ টানটান উত্তেজনা সিডনি টেস্টে। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসের শেষে 145 রানে এগিয়ে রয়েছে ভারত, হাতে রয়েছে 4 উইকেট। জমে উঠেছে সিডনি টেস্ট। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেই পতন ঘটল 15 উইকেটের। প্রথম ইনিংসে 4 রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 141 রান, অর্থাৎ 145 রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ 61 রান করেছেন ঋষভ পন্ত। ক্রিজে 8 রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং 6 রানে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার হয়ে 42 রানে 4 উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড। এদিন ব্যাট করতে নেমে 181 রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 57 রান করেন বিউ ওয়েবস্টার। ভারতের হয়ে 3টি করে উইকেট দখল করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ইনিংসে 4 রানে এগিয়ে থাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। প্রথম ওভারেই ওজি পেসার মিচেল স্টার্ককে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে 4টি 4-এর সাহায্যে 16 রান তোলেন যশস্বী জয়সওয়াল। যেভাবে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিলেন তিনি, তাতে মনে হচ্ছিল ওপেনিং জুটিতেই বড় রানের ইনিংস করবে টিম ইন্ডিয়া, কিন্তু তা হয়নি। লোকেশ রাহুলকে 13 রানে ক্লিন বোল্ড করে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন স্কট বোল্যান্ড। স্কোর বোর্ডে 6 রান যোগ হতে না হতেই বোল্যান্ডের বলে 22 রান করে সাজ ঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। 4 নম্বরে খেলতে নেমে বোল্যান্ডের বলে খোঁচা দিতে গিয়ে স্টিভ স্মিথের তালুবন্দী হন বিরাট কোহলি। তিনি করেন মাত্র 6 রান। ফের ব্যাট হাতে ব্যর্থ হন
শুভমন গিল। তাঁকে 13 রানে ফেরান বিউ ওয়েবস্টার। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন ঋষভ পন্থ। অজি বোলারদের আক্রমণের মুখে বুক চিতিয়ে লড়াই করেন তিনি। টি-20-র মেজাজে ব্যাট করে 6টি 4 ও 3টি বিশাল ছক্কার সাহায্য মাত্র 29 বলেই নিজের 15তম টেস্ট অর্ধশত রান পূরণ করেন তিনি। কিন্তু অতিরিক্ত আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়ে ডেকে আনেন নিজের বিপদ। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে খোঁচা দিতে গিয়ে উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়ে সাজ ঘরে ফেরেন তিনি। আউটের আগে 33 বলে 61 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঋষভ পন্থ। তরুণ অলরাউন্ডার নীতিশ রেড্ডি এদিন ফের ব্যর্থ হন। 20 বলে 5 রান করে কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন নীতিশ রেড্ডি। দিনের শেষে 6 উইকেট হারিয়ে 141 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। রবিবার অনুষ্ঠিত হবে ম্যাচের তৃতীয় দিনের খেলা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।